ফারহানা কিন্তু বিএনপিতে অংশগ্রহণ করে নাই। রুমিন ফারহানা তার নিজস্ব আইডেন্টিটি ছিল। তার বাবা একজন জাদ্রেল রাজনীতিবিদ বাংলাদেশের এবং আপোষহীন রাজনীতিবিদ এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ভাষা শুনে সে রহমান ফারহানাকে বিএনপি ব্যবহার করে তার পরিচয়টাকে বিএনপি ব্যবহার করেছে। পরবর্তীতে বিএনপি তার সঙ্গে বিট্রে করেছে, বিকজ আপনি তাকে বিএনপিতে নিয়ে আসছেন, তাকে তো ছেড়ে দিতে পারেন না। না, বিএনপি কিভাবে বিট্রে করলো? বিএনপি তাকে সংরক্ষিত নারী আসনে বানালো না। দিয়ে আসলেন কেন? কেন দিলেন? সে কি চেয়েছিল? একটা দলের একজন ব্যক্তি সবসময় কি নমিনেশন পায়? না, সে কি চেয়েছিল? কি চাইনি? সে তো বিএনপি করতো না। একজন উদীয়মান নেত্রী, একজন ব্যারিস্টার এবং না, ব্যারিস্টার ওরকম ব্যারিস্টার তো অনেকে আছে। ভাই অনেকে আছে। বিএনপি তো তাকে সম্মানিত করেছে। তাকে কি আপনি চিনতে পারেন? এখানে তো বলছি সম্মানিত কোথায় করলেন? আপনি একজনকে নিয়ে আসলেন, নিয়ে এসে তাকে নিয়ে আসার পরে তাকে বিএনপিতে আপনার আন্তর্জাতিক কমিটির সদস্য করা হয়েছে সম্ভবত। তারপরে তাকে শুনেন, তারপরে আপনি তাকে নমিনেশন দিবেন না কেন? তাকে সংরক্ষিত এমপি একবার বানিয়েছে। না, বানিয়েছে বলেই তো সে তার অবস্থান তৈরি করে দিলেন। সেই তো বানানোর কারণে এটার সাথে আপনি দ্বিমত হবেন? আচ্ছা, আমি একটা কথা বলি। রুমিন ফারহানা ঠিক আছে, তার বাবার ইয়াংম্যান একটা কথা বলি। টাইম ইজ এ ভেরি চেঞ্জেবল থিংস। একমাত্র পৃথিবীতে আমরা যেটা বলি সময় এবং পানি, নদীর পানি পরিবর্তন, গতি হয় না। এখন এক এক সময় এক একটা কালার তৈরি হয়, এক এক সময় এক একটা জিনিসের একটা রূপ তৈরি হয় এবং সেটা যেভাবে করতে পারে। রুমিন ফারহানারা এই কাজগুলো করেছে বলে রাজনীতিতে একটা টার্নিং পয়েন্ট আসছে, রাজনীতিতে একটা স্পার্ক আসে, রাজনীতি মানুষ বুঝে। আজকে রুমিন ফারহানাকে 21শে ফেব্রুয়ারিতে ফুল দিতে না দিয়ে রুমিন ফারহানা ক্ষতি হয় নাই, ক্ষতি হয়েছে বিএনপি বা এই সরকারের ক্যারেক্টারের, যেটা নিয়ে আগামী দিনে প্রশ্ন উঠবে, যেটাকে একটা ইয়ার মার্কিং থাকবে। আমি যে কথা বলেছি আপনি মনে হয় বুঝছেন যে রুমিন ফারহানা যেহেতু দলের সাথে সে এক ধরনের বলা যায় যে দলকে মানুষের সামনে বিতর্কিত করেছে, সে করুক, এবং সে নিজে দলের প্রতি আনুগত্য স্বীকার করে নাই। সুতরাং ওইখানে যারা বিএনপি নেতৃবৃন্দ আছে তার প্রতি আনুগত্য স্বীকার করছে না। এই যে আমি বললাম না, ইট মারলে পাটকেল খাইতে হয়। রুমিন ফারহানা যে কাজটা করেছে ঠিক এখন অন্যরা সেই কাজ করতেছে। রুমিন ফারহানাকে এমপি হিসেবে মানতেছে না। আজকে আপনি কি করবেন? কিন্তু জোরপূর্বক এমপি হিসেবে মানাতে পারবেন? কিন্তু এখন এই দিন না, তো জনগণের ভোটে তো আমি বলেছি রুমিন ফারহানার সাথে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। কিন্তু তিনি এই ঘটনার সূত্রপাত সৃষ্টি করেছেন, তিনি ওইখানকার রাজনীতি এক ধরনের ঘোলাটে করে দিয়েছেন যে সে কাউকে মানে না, তাকে অন্যরা মানে না। এই পরিবেশটা সৃষ্টি সে করেছে, সে অন্যরা মানে না। একজন সিনিয়র নেতা হিসেবে আমি সেই তর্কে যাব না। জনাব তারেক রহমান অবশ্যই তাকে সম্মানিত করেছেন সংরক্ষিত নারী হিসেবে এমপি বানানোর জন্য। এবারও তো করতে পারতেন। আপনি বলছেন সংরক্ষিত আসনে তাকে সম্মান করে নাই, তাকে ব্যবহার করে। কেন ব্যবহার করলো? সে তখন বিএনপি করতো না, সে বিএনপি করতো না, সে বিএনপি করতো না, তাকে বিএনপিতে আনা হয়েছে যে আমি আনার পরে তো তাকে সম্মানিত করা হয়েছে। আবার শুনুন, তাকে পদটার জন্য আনা হয়েছে যাতে সে দেখাইতে পারে যে আমরা দলের বাইরে গিয়েও আমরা যারা ভালো করে তাকে আমরা মূল্যায়ন করি। আপনি যে আমি তোকে যাচ্ছি না ভাইয়া, আমি তোকে যাচ্ছি না, আমি তোকে যাচ্ছি না। সম্মানিত করা হয়েছে, তাকে তো এবার প্রতিমন্ত্রী বানাইতে পারতো, তাই না? মানে এই বিএনপি গভর্নমেন্ট অন্য জিনিস, সেই জিনিসের অপেক্ষা তিনি কোন ফারহানা, তার সাথে আমি অনেক টকশো করেছি, সম্পর্কও ভালো। তিনি দলের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছেন। স্বাভাবিকভাবে দলের অনেক নেতাকর্মী তার উপর ক্ষুব্ধ। খুব স্বাভাবিক না যে তার কারণে বিএনপি মনোনীত প্রার্থী জোটকে ছোট করে বলবো, আপনি তো শেষ করার আগে ছোট করতে বলছেন। যেহেতু প্রশ্ন করেছেন উত্তর তো দিতে মিনিমাম 2 মিনিট লাগবে। দেখেন, একটা ইসলামিক দল, সেই দলের 4 জনকে প্রার্থী করা হলো, 4 জনের একজনও জিততে পারলো না। কেন? বিদ্রোহী প্রার্থী, মানে তাদেরকে এমপি হইতেই হবে। এখন দল নানান কারণে যারা জোটে ছিল তাদের তো আসন ছাড়তে হবে, অন্যথায় বিএনপির সাথে তো আগামীতে কেউ যাবে না। আসনগুলো ছাড়লো। এখন রুমিন ফারহানা ব্যারিস্টার মানুষ, তাকে তো আমরা শ্রদ্ধা করি, তিনি সাবেক সংসদ সদস্য। কিভাবে হয়েছিলেন? বিএনপি তাকে সংরক্ষিত আসনে এমপি বানিয়েছিল। আমরা রুমিন ফারহানাকে কিভাবে চিনি? যখন বিএনপি তাকে ওই জায়গাটাই সম্মানিত করলো, তার আগে কি আমরা রুমিন ফারহানাকে চিনতাম? আপনি চিনতেন? সাইদ আব্দুল্লাহ চিনতো? আক্তার ভাই চিনতো? ওই অর্থ ওইভাবে চিনতো না, কিছু মানুষ হয়তো চিনতো। কিন্তু যখন বিএনপি তাকে সম্মানিত করলো, তারপরে মানুষ তাকে চিনলো। তার উচিত ছিল না বিএনপিকে সম্মানিত করা? বিএনপিকে জোটের প্রার্থীর কাছে অসম্মানিত তিনি করেছেন, দলকে চ্যালেঞ্জ করে। তিনি যে আজকে তার সম্মান এবং খ্যাতির হ্যাডাম দেখান, এই হ্যাডাম তো বিএনপি তাকে তৈরি করে দিয়েছে। সুতরাং দলের প্রতি আনুগত্য তিনি রাখেননি। সুতরাং ওইখানে যারা রয়েছে বিএনপির নেতৃবৃন্দ তার প্রতি আনুগত্য রাখতে পারছেন না। এটাকে মব
আমি আসলে এই ধরনের ঘটনা ঘটুক আমি চাই না, কিন্তু কথা হলো শেষ সামনে এক ধরনের বিতর্কিত করেছেন। দেখেন রুমিন ফারহানা আপা তিনি কিন্তু সর্বপ্রথম দলের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেছেন, তাকে নমিনেশন দিতে হবে। এরপরে তাকে দেখা দেখি বিভিন্ন জায়গায় অনেকে এই ধরনের আশকারা পেয়ে গেছে, বিভিন্ন জায়গায় আমি যেখান থেকে ইলেকশন করেছি তার অনেক ভূমিকা আছে। তিনি যেভাবে মিডিয়ার সামনে বক্তব্য দিচ্ছিলেন, দলকে চ্যালেঞ্জ করে তিনি যেভাবে আসলে যাকে নমিনেশন দিয়েছে তাকে মানুষের সামনে ছোট করা, খাটো করা, মানে এই কাজগুলো তো দলের আনুগত্যের সাথে যায় না। যেহেতু তিনি দলের প্রতি আনুগত্য রাখেননি, তাকে দল এত বড় জায়গায় নিয়ে গিয়ে সম্মানিত করার পরেও সে তো এখানকার বিএনপি নেতৃবৃন্দ তার প্রতি আনুগত্য রাখতে পারছে না। এর জন্য তো আসলে রুমিন ফারহানা আপা নিজেও দায়ী আছেন। তার সাথে যে ধরনের ঘটনা ঘটেছে অনাকাঙ্ক্ষিত, কিন্তু এই ঘটনার সূত্রপাত তো তিনি সৃষ্টি করেছেন। তিনি আগে দলের বিরুদ্ধে গিয়ে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে ঘটে পরিবর্তনশীল, এটা সংবিধানের মধ্যে আছে, কিন্তু সংবিধানের প্রয়োগগুলো একটা নিয়ম নীতি আছে, সংবিধান ভাঙ্গার একটা নিয়ম নীতি আছে, এটা সংবিধানের মধ্যে দেওয়া আছে। সেটা যদি কেউ মিসইউজ করে, মিসঅ্যাপ্রোপ্রিয়েট করে, লুটে নেয় বা মিথ্যা তথ্য দিয়ে প্রমাণিত করে বা শক্তির জুড়ে যদি সংবিধানকে সাসপেন্ড করে রাখে, সেটা অতীতে হয়েছে। সামরিক শাসকরা প্রথমে যে কাজটি করে তারা এসে সংবিধানকে সাসপেন্ড করে দেয়, অর্থাৎ সাসপেন্ড করলে এটাকে আর কাজ হলো না, তারপরে জনগণের সামনে বলে দেয় এখন আমার হুকুম মানবা কি মানবা করেছে। আমরা বিপ্লব এসে সংবিধানকে বলছি সংবিধানকে মানি না, তাহলে সরকারটা কি হবে? এটার দরকার ছিল না বিপ্লব সরকার, বিপ্লবী সরকার করা। বিপ্লব যে কোনো করতে পারে, যেমন সামরিক শাসক যে কোনো কাজ করতে পারে তার শক্তি বলে, বিপ্লব জনগণের ইচ্ছা অভিপ্রায় হিসেবে বিপ্লব যে কোনো কিছু করতে পারে। তো আমরা 5ই আগস্টে আশা করেছিলাম একটা বিপ্লবী সরকার গঠন করা হবে, কিন্তু কতিপয় সংসদ বিশারদ, সাংবিধানিক বিশারদ বা ছাত্ররা মিলে তারা সংবিধানকে নিয়ে আসলো। সংবিধান হঠাৎ করে 106 ধারা নিয়ে আসলো, সুপ্রিম কোর্টের কাছে গেল যে আপনি বলেন, অথচ সুপ্রিম কোর্টই নাই, সুপ্রিম কোর্ট বসে আছে ক্যান্টনমেন্টের ব্যারাকে। সেখানে একটা অসত্য তথ্য দিয়ে, মিথ্যা দিয়ে, সংবিধানে পরিষ্কার লেখা আছে প্রধানমন্ত্রীর লিখিত অনুরোধে রাষ্ট্রপতি সংসদ ভাঙতে পারবে। এখন একজন বলে ফেললেন যে সংসদ ভেঙে দিয়েছি, এটা তো গায়ের জোরে করলেন। আমি গায়ের জোরে কথাটা কেন বলছি, আমি সরি ফর গায়ের জোরে, আসলে গায়ের জোরে না, আমি এই জন্য বলছি, আমি আপনি আপত্তি করে বলছি গায়ের জোরে। আমি সরকারের পক্ষে কখনো ছিলাম না, এখনো নাই, এবং সরকার সংস্কার যেদিন করা হয়েছে সেদিন তার বিরোধিতা করেছি। বিকজ আমি বলেছি কোনো সাংবিধানিক কেউ দাবি করে কোনো সংবিধান করতে পারে না, এটা একমাত্র জনগণের অধিকার। আমি যদি বিপ্লবী সহায় করতে পারতাম তাহলে আমি যে কোনো সংস্কার করতে পারতাম, কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকার বিপ্লবী সরকার নয়, অতএব এই বিপ্লবী সরকারের কোনো সংস্কার করার অধিকার নাই। এই বক্তব্য আমাদের আজকের না, এই বক্তব্য আমাদের আরো 1-1.5 বছর আগের বক্তব্য। এখন প্রশ্ন হয়েছে এই সরকার কি করেছে, বৈধ দেওয়ার জন্য একটা কমিশন করেছে, সেখানে সকল রাজনৈতিক দলগুলোকে সন্নিবেশিত করেছে। এইটা সরকারের সফলতা ছিল যে 35টি রাজনৈতিক দলকে, না 54টি, কত আছে 54টি দল মনে হয়, 54টি রাজনৈতিক দলকে এক জায়গায় সে নিয়ে আসতে পেরেছে। এইটা বলবো ডক্টর ইউনূসের একটি সফলতা ছিল। সেখানে এসে তারা তার দেওয়া এজেন্ডা মোতাবেক প্রতিদিন সে নাকে রশি দিয়ে টেনে এনে ওই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই রেস্ট হাউসে বসায়া চা বিস্কুট খাওয়ায়া ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে কতগুলো কাজ করানো হয়েছে। আমরা আলী রিয়াজকে এই জন্য সমালোচনা করেছি, আমরা এটাকে বলেছি একটা প্রহসন হচ্ছে, কিন্তু রাজনীতিবিদরা সেখানে দস্তখত করেছে। তার মধ্যে 35টা রাজনৈতিক দল সংস্কার দস্তখত করেছে, এবং সংসদের দক্ষিণ প্লাজায় গিয়ে 20টির মধ্যে ছাতা মাথায় দিয়ে সেখানে জনগণের সঙ্গে নাটক করে দস্তখত করেছে। আমার মনে আসে সাহেবুদ্দৌলা সেটাকে দস্তখত করেছেন। দস্তখত তার মানে কি আপনি এগুলো মানবেন? তার মানে এখানে সংবিধান তো নাই, আর আপনি এগুলা করবেন, করে সংবিধানটাকে বলবৎ করবেন, হয় যেভাবে আছে সেভাবে করবেন, না নতুন করে সংবিধান লিখবেন, না সংশোধিত করবেন। এখন এইটাই তো আমরা বুঝি। এখন এইটার বাইরে আমাদের প্রশ্ন হচ্ছে কি, যখন বাচ্চা কথা বলতে পারে তখন বাচ্চা 2টা জিনিস শিখে। যে বাচ্চা আদর্শমান মায়ের কাছে থাকে সে ভালো ভাষা শিখে, আর যে বাচ্চা কাজের কাছে বা অন্য কাছে কাছে, এই জন্য বিদেশিরা অনেক সময় গভর্নেন্স রাখে বাচ্চাকে মানুষ করার জন্য, ছোট শিশুকে মানুষ করার জন্য কাজের বুয়ার সঙ্গে থাকে, তাহলে সে ভাষাটা শিখে অন্য ভাষা, কিন্তু সে কিন্তু অস্বীকার করবে না যে ভাষাটা ভুল, কারণ এটা তার প্রাসঙ্গিকতা কারণে।
সে গুড গভর্নেন্স পায় নাই বলে সে অনেক কিছুকেই গভর্নমেন্ট মনে করে। এটা ব্যক্তিগত, আমি কাউকে ব্যক্তিগতভাবে করছি না, কিন্তু আমাদের দেখতে হবে তো আমরা কোন পরিবেশ থেকে বড় হয়ে আসছি, আমাদের পারিপার্শ্বিকতা কি, আমরা সেই জিনিসটা বুঝতে হবে। আমি একজনকে সম্মান করি তার মানে হয় আমি তাকে সম্মান করি না, এটা বুঝতে হবে। কারণ কোনো ভদ্রলোক কাউকে বলে না যে আমি আপনাকে রেসপেক্ট করে কথা বলছি, তার কথাটা রেসপেক্টেবল হবে, তার কথাটা রেসপেক্টেবল হবে। যে লোকটা বলবে আমি আপনাকে রেসপেক্ট করে বলছি, তার মানে এই লোকটার মাথার মধ্যে কিছু সমস্যা আছে। সে জানে আমি তাকে আক্রমণ করতে যাচ্ছি, সে জানে আমি তাকে রেসপেক্ট করব না, তাকে ডিসরেসপেক্টের বক্তব্য দিব। এই জন্যই সে নিজের আত্মপক্ষ সমর্থন করার জন্য সে বলেছে আমি আপনাকে রেসপেক্ট করি। অনেকে ব্যাখ্যা করার জন্য আমাকে আইনের ছাত্র বলতে হবে না, কারণ আমি সংবিধানকে, যে কোনো লোক আইনের ছাত্র না হয়ে সংবিধান করতে পারে। যত এমপিরা আছে তার মধ্যে 80% এমপি মনে হয় আইনের ছাত্র না। তাহলে তারা আইন প্রণয়ন করবেন কেউ? তারা আইন প্রণয়ন করবে কেন? তারা ঠিক কেমনি করবেন? তার মানে কি তারা আইনের ছাত্র হইতে হবে? এরকম তো কোনো কথা নেই, সেটাও তো একটি বিষয়। কাজে আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে বলছি যে আমরা যে কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আমি যদি একটি কোনো বিষয় রেসপেক্ট করি তাহলে এই সময় ডিফার করতে পারি না। এটা গ্রামারে যায় না, এটার নাম গ্রামার না। গ্রামার মানে কি? গ্রামার মানে এটা মেনে চলা। কাজে আমি যেটা বলছি, আমি আব্দুল্লাহ সাহেবকে কোনো আক্রমণ করে বলছি না, ভাই সরি, কিন্তু আমাকে যে কোনো দিন ডিফার করতে হলে